লালমনিরহাট সীমান্তে রাতের আঁধারে পুশিন করায় সীমান্তবর্তী হাট বাজার ও গ্রামগুলোতে বেড়েছে অচেনা লোক সমাগম। এলাকার লোকজনের অভিযোগ, অনেকে বিজিবি ও গ্রামবাসীর চোখ ফাঁকি দিয়ে ছড়িয়ে যাচ্ছে দেশ জুড়ে। সম্প্রতি ভারতে করোনা প্রকট আকারে ধারণ করায় পুশিনদের শরীরে করোনা নিয়ে আতঙ্কিত সীমান্ত গ্রামবাসী। বিজিবি অধিনায়ক জানান, রাতের আঁধারে পুশিন বন্ধ করতে বিএসএফকে কড়া সতর্কতা দেওয়া হচ্ছে। মিলন পাটোয়ারি তথ্য ছবিতে প্রতিবেদন। নারী, পুরুষ ও শিশুদের কাঁটাতারের ব্যারাগেট দিয়ে অন্ধকারে সীমান্তে ঠেলে দিচ্ছে বিএসএফ। বিজিবি গ্রামবাসীর চোখে ফাঁকি দিয়ে প্রবেশ করছে সীমান্ত এলাকার হাটবাজারগুলোতে। ভারতের পশ্চিমবঙ্গ সহ অধিকাংশ এলাকায় করোনা প্রকট দেখা দিয়েছে। পুশ ইন করা নাগরিকদের শরীরে করোনা রয়েছে কিনা তা নিয়ে আতঙ্ক সীমান্তবাসীদের মাঝে। পুশ ইন হতে রাজি না হলে সীমান্তে বিএসএফ এর নির্যাতনের শিকার হতে হয় বলে অভিযোগ অনেকের। বন্দুক ধরে গুলি করে মারবা না, পিস মেয়ে আসতে গুলি করে মেরে এলাম। আগে যাবি। বাংলাদেশে পাঠাইছে, আমার বন্দুকের নালটা কেসে গেছে নিয়ে আমার বাংলাদেশে পাঠাইছে। ওদিকে লালমনিরহাট জেলায় পাটগ্রাম, হাতিবান্ধা, আদিতমারি সীমান্তে বিএসএফ সদস্যদের পুশিন করাদের পুলিশের মাধ্যমে বাংলাদেশের ঠিকানায় পাঠিয়ে দেওয়া হয়। পরিবারের নিকট হস্তান্তর করা হলেও তাদের শরীরে করোনা রয়েছে কিনা তা পরীক্ষা না করেই পাঠানোর কারণে করোনা ছড়িয়ে যাওয়ার আশঙ্কা অনেকেরই। ভারতে যেহেতু করোনা শুরু হয়েছে, এই জন্য আমাদের এলাকা, সীমান্ত এলাকার লোক সবাই সচেতন থাকতে হবে। এদের তো মেডিকেলে নিয়ে ইতিমতন পরীক্ষা করা দরকার। মেডিকেলে পরীক্ষা করিয়ে তারপর এদের কার্ড যা আছে সব কিছু যাচাই বাছাই করে দেখা লাগবে। সীমান্তবাসীদের দাবি, পুশিন করা নাগরিকদের করোনা পরীক্ষা করার পর পরিবারের কাছে হস্তান্তর না করলে করোনা ছড়ানোর শঙ্কা থেকে যাচ্ছে। আমাদের এই এলাকার আশেপাশে অনেক অচেনা মহিলা পাগলের বেশে দেখা যায়, কিন্তু আমরা তাদেরকে চিনি না। সবাই গ্রামে সতর্ক আছে, করোনা যেহেতু ভারতে শুরু হয়েছে, আমাদের এই এলাকায় আসতে পারে। ভারত থেকে আসলে বা বাহিরের রাষ্ট্রের একটা লোক আসলে পরীক্ষা করার দরকার। এ বিষয়ে বিজিবির 15 ব্যাটালিয়নের অধিনায়ক জানান, রাতের আধারে সীমান্ত বিধি ভঙ্গ করে পুশিন বন্ধের জন্য বিএসএফকে কড়া পত্র দেওয়ার পরেও তারা তা মানছে না। স্থানীয় জনগণ, প্রশাসন এবং যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তাদের সহায়তায় সেটা আমরা রুখে দিয়েছি এবং আমরা সেই পুশিনের ব্যাপারে আমরা বিএসএফকে কঠোরভাবে বলেছি যে এভাবে অবৈধ পুশিনে কোনো অবাংলাদেশিকে আমরা বাংলাদেশের ভূখণ্ডে অ্যালাউ করব না। তবে সিভিল সার্জন জানালেন, পুশিন বা ভারত থেকে যারা প্রবেশ করবে তাদের সীমান্তবর্তী ইউনিয়নগুলোতে করোনা পরীক্ষা করতে হবে। আমাদের হেলথ কমপ্লেক্সের যে সেন্টারগুলো আছে সীমান্তবর্তীতে, সেন্টারগুলোর মাধ্যমে এই করোনার সাসপেক্টেড হলেই স্যাম্পল কালেকশন করা হবে এবং যদি কোনো ডিজিজের মনে হয় তাহলে আমরা সাসপেক্ট হলে আমরা ডিজিজের প্রতিরোধমূলক ব্যবস্থা বা চিকিৎসা করি। লালমনিরহাট জেলায় 286 কিলোমিটার সীমান্তে কাঁটাতারবিহীন অরক্ষিত সীমান্ত রয়েছে 75 কিলোমিটার। শরীফ আজাদ প্রীতম, 71। লালমনিরহাট সীমান্তের আরো খবর জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন সহকর্মী মিলন পাটোয়ারি। মিলন, এ পর্যন্ত সীমান্ত দিয়ে কতজনকে পুশিন করা হয়েছে এবং করোনার এই সময়ে তাদের এভাবে পাঠানো নিয়ে বিজিবি বা স্থানীয় প্রশাসন যারা রয়েছেন কি বলছেন তারা? লালমনিরহাট সীমান্ত দিয়ে বিভিন্ন পয়েন্টের কথা যদি বলি চৈতি, যে লালমনিরহাট যেহেতু 286 কিলোমিটার, এখানে কাঁটাতারে বেড়া অরক্ষিত রয়েছে 75 কিলোমিটার। এর মধ্যে যে বিভিন্ন নদ নদী রয়েছে এবং বিভিন্ন জায়গা রয়েছে যেদিক দিয়ে ভারত প্রতিদিন প্রায় গভীর রাতের দিকে তারা বাংলা ভাষাভাষীদেরকে তারা ভারত থেকে পুশিং করে। তবে লক্ষ্য করা যায় যে তাদের যে কাঁটাতারের বেড়া যে মেন গেট রয়েছে, তাদের গেট দিয়ে তাদেরকে এক এক সময় এক এক সীমান্ত দিয়ে তাদেরকে গভীর রাতে পুশিং করা হয় এবং পুশিং করার কারণে কিছু কিছু ব্যক্তি পিডিআর এবং গ্রামবাসীর কাছে ধরা পড়ে। পরবর্তীতে তাদেরকে আবার নো ম্যাচ ল্যান্ডে নিয়ে যাওয়া হয়। আবার পরবর্তীতে লক্ষ্য করা যায় বিভিন্ন সীমান্ত দিয়ে বিভিন্নভাবে বিজিবি এবং গ্রামবাসীর চোখে ফাঁকি দিয়ে তারা বাংলাদেশের মধ্যে
অনুপ্রবেশ করে এবং এই ব্যক্তিরা অনুপ্রবেশ করার পরে সীমান্তবর্তী যে অঞ্চলগুলো রয়েছে হাট বাজার রেলওয়ে স্টেশন এবং বিভিন্ন জনবহুল জায়গাগুলোতে এই সমস্ত ব্যক্তিরা আশ্রয় নিচ্ছে এবং তাদের আমি বিভিন্ন সীমান্তে গিয়েছিলাম দইখোয়া পাটগ্রাম এবং হাতিবান্ধার বিভিন্ন স্থান সিঙ্গিমারি বড়খাতা কয়েকটি পয়েন্টে বিভিন্ন হাট বাজারে বিভিন্ন লোকজনের সঙ্গে কথা বলেছে। তারা জানিয়েছে যে সমস্ত লোকরা এবং ঘোরাফেরা করছে তারা অধিকাংশ লোক প্রায় অচেনা, কেউ কাউকে চিনতেছে না এবং এই কারণে তাদের ভাষাটাও তারা ভিন্ন ভাষা এবং কিছু কিছু ব্যক্তি হয়তোবা বিভিন্ন স্থানে ধরা পড়ার পর পুলিশ বা বিজিবির হাতে হস্তান্তর করা হয়, কিন্তু অধিকাংশ সীমান্ত পয়েন্ট দিয়ে চোরাগুপ্তভাবে যাদেরকে পুশিং করা হচ্ছে গভীর রাতে তারা বিভিন্ন স্থানে এসে বিভিন্ন আশ্রয় নিচ্ছে এবং যাদেরকে বৈধভাবে যারা বাংলাদেশি নাগরিক যারা ভারতে অবস্থান করছে তাদের পুশিং করার ক্ষেত্রে যে সমস্ত দিনে পুশিং হচ্ছে তাদেরকে বিজিবি তাদের স্থায়ী ঠিকানা পরীক্ষা করার পর তাদেরকে নেওয়া হচ্ছে। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে যে যেহেতু ভারতে করোনার প্রকোপটা বৃদ্ধি পেয়েছে এবং এই ব্যক্তিরা ভারত থেকে পুশিং করা হচ্ছে, তাদের শরীরে করোনা রয়েছে কিনা তাদের কোনো প্রকারে পরীক্ষা না করে বিজিবি পুলিশের মাধ্যমে ওই ব্যক্তিদের পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে। সবচেয়ে বড় কথা চৈতি, যে ব্যক্তিরা যাদেরকে পুশিং করা হচ্ছে তাদের অনেকের বাড়ি নড়াইল, বরিশাল, এছাড়া মাগুরা বিভিন্ন জায়গায়, অর্থাৎ সীমান্ত পয়েন্ট দিয়ে যারা আছে যদি তাদের শরীরে কোনো প্রকারে করোনা থাকে তাহলে এই ব্যক্তিরা এই করোনা রোগ নিয়ে তারা বাংলাদেশের বিভিন্ন স্থানে তারা অবস্থান করবে এবং করোনার প্রকোপটা বাংলাদেশেও বৃদ্ধি পাবে। তবে সিভিল সার্জনের পক্ষ থেকে যেটা জানিয়েছে যে সীমান্তবর্তী ইউনিয়নগুলোতে যেখানে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেই স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের করোনা পরীক্ষা করার ক্ষেত্রে, তবে আমরা আবার সিভিল সার্জন অফিস থেকে আবার জানতে পেরেছি যে করোনা পরীক্ষা করার জন্য যে সমস্ত কিট প্রয়োজন সেই সমস্ত কিট বা সামগ্রী তাদের কাছে নেই। তবে এই সমস্ত ব্যক্তির করোনা পরীক্ষা নিয়ে স্বাস্থ্য বিভাগের কাছ থেকে একটা ধোঁয়াশা থেকে যাচ্ছে, তবে এখনো পর্যন্ত ধন্যবাদ আপনাকে, আপনি যুক্ত ছিলেন আমাদের সাথে। পরবর্তীতে নিশ্চয়ই আবার আপনার সাথে আমরা যুক্ত হব। লালমনিরহাট সীমান্তের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মিলন পাটোয়ারি। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্ত দিয়ে আবারও ২০ জনকে পুশিং করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধীনক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ জানান, বুধবার ভারতের ৭১ ব্যাটালিয়নের সভাপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা বাংলাদেশের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্ত দিয়ে তাদের পুশিং করে। এর আগে ভারতীয় পুলিশ দিল্লির হরিয়ানা এলাকা থেকে ইটভাটায় কাজ করার সময় তাদেরকে আটক করে। ভারত থেকে আসছে, রাতে বাংলাদেশের বিজেপি ধরেছে আমাদেরকে, ভারত থেকে জোর জবরদস্তি করে দিয়ে পড়েছে। আসার পর খাবার দাবার চেয়েছি, দেয় নাই, মারধর করেছে। হরিয়ানায় ছিলাম, আমার জোর করে পাঠিয়ে দিছে বাংলাদেশ। ওখান থেকে পুলিশ আমাদের তুলে নিয়ে গেছে। সিলেটে ২৪ ঘন্টায় ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে সিলেটে মোট ৬ জন করোনা আক্রান্ত হলেন। স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘন্টায় ১৯ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের কোভিড পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। এই নিয়ে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬ জন। তাদের মধ্যে শহীদ শামসুদ্দিন হাসপাতালে ৩ জন, নর্থ ইস্ট হাসপাতালে ১ জন, রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন এবং সীমান্তিকে ১ জন ভর্তি রয়েছেন। এদিকে করোনা রোগের সংখ্যা বাড়ায় সচেতন হবার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। যশোরের শেখ আমির নামে এক ব্যক্তি করোনা সংক্রমণে মারা গেছেন। গত ৫ জুন তিনি কিডনিজনিত সমস্যা নিয়ে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হন। হাসপাতালের আইসিইউ বিভাগের ইনচার্জ ডাক্তার মোহাম্মদ রবিউল ইসলাম তুহিন জানান, গত ৫ জুন ৬৮ বছর বয়সী আমির হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি হন। এ সময় করোনার লক্ষণ প্রকাশ পাওয়ায় তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তিনি করোনা পজিটিভ চিহ্নিত হলে ১৬ জুন বিকেল ৩টার দিকে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সকালে তিনি মারা যান। ১৫০ কোটি টাকা খরচ করে ২০২০ সালে কুমিল্লা সদর জেনারেল হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে ২টি আইসিইউ ইউনিট তৈরি করে কর্তৃপক্ষ।
কিন্তু বর্তমানে বেহাল হয়ে আছে 60 বেডের এই ইউনিটগুলো। এতে বিপাকে পড়েছেন রোগীরা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় জনবল সংকটে ইউনিটগুলো অচল হয়ে আছে। এদিকে নতুন করে আবারও করোনা সংক্রমণ বাড়ায় দ্রুত আইসিইউ চালু করার দাবি এলাকাবাসীর। কাজী এনামুল হকের তথ্য ছবিতে প্রতিবেদন। কুমিল্লা সদর হাসপাতালের আইসিইউতে দেখা মিলে এসি থেকে পানি পড়ে ছাদ গড়িয়ে মেঝেতে জমছে, আর তা ঠেকাতে ব্যবহার করা হচ্ছে বালতি। এসব ইউনিটের অক্সিজেন সরবরাহ বন্ধ, মনিটরগুলোও অকেজো হয়ে পড়ে আছে। এদিকে বাড়ছে করোনা সংক্রমণ, অথচ 150 কোটি টাকা খরচ করে বিশেষায়িতভাবে 60 বেডের 2টি আইসিইউ করা হলেও এবার করোনার শুরুতে এগুলো বেহাল। হাসপাতালের চিকিৎসক কর্মচারীরা বলছেন 8 মাস ধরে বেতন ভাতা বন্ধ থাকায় এসব ইউনিটের অচল অবস্থা। ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যান্ডামিক প্রিপেয়ারনেস প্রকল্পের আওতায় এসব ইউনিটে জনবল নিয়োগ দেয়া হলেও গত ডিসেম্বরে প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যায়। এরপর থেকেই ইউনিটগুলোতে দেখা দিয়েছে জনবল সংকট। কোভিডের কারণে আসলে যখন প্রয়োজন হবে তখন এই আইসিইউটা আসলে সচল রাখাটা খুবই প্রয়োজন হবে। আলাদা করে কোভিড আইসোলেশন ইউনিট আছে, কিন্তু সেটাও চালু করতে গেলে লোকবলের প্রয়োজন, যেটা এখন খুবই সংকট বর্তমানে। আমরা সার্বক্ষণিক আমাদের ওয়ার্ড মাস্টার সদস্যরা সহ এই রুমগুলা পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা সম্পূর্ণ বেডগুলো বিছাচ্ছি। কোভিড পেশেন্ট আমরা আসলেই যেন দ্রুত ব্যবস্থা নিতে পারি, এইটার পূর্ব প্রস্তুতি চলছে। আর করোনার এই সময়ে আইসিইউগুলো চালু থাকলে সহজে স্বাস্থ্যসেবা পাবে সুবিধাবঞ্চিত মানুষ, এমনটা মনে করেন সচেতন নাগরিক কমিটির সভাপতি। অনুরোধ করব এটা যেন একটা মানুষকে বাঁচানোর জন্য, একটা নিরীহ মানুষ, অসহায় মানুষ, যিনি ব্যয়বহুল চিকিৎসাটা অন্যান্য প্রাইভেট হসপিটালে যে করতে পারবে না, সেই সাধারণ রোগীদেরকে বাঁচানোর জন্য, চিকিৎসাটা প্রদান করার জন্য অনতিবিলম্বে এটা ব্যবস্থা গ্রহণ করা উচিত। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তর অবগত আছে বলে জানান জেলা সিভিল সার্জন। খুব দ্রুত সময়ের মধ্যে এই সংকট দূর হবে বলেও জানান তিনি। কিছু সমস্যা আছে, সমস্যাগুলোর জন্য যেমন এসি নষ্ট হয়ে পানি পড়া বা আদার্স কিছু সমস্যা, সেগুলো পিডব্লিউডির সাথে কথা বলেছে, তাদেরকে আমরা চিঠি দিয়েছি, তারা বলেছে যে এই সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ ঠিক করে দেবে। করোনার নতুন প্রাদুর্ভাব শুরু হওয়ায় আইসিইউর বিষয়ে কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার বলে জানান কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। যে মেশিনগুলো 2022 সালের পর থেকে পড়ে আছে, ওগুলো ক্যালিব্রেশন করতেছেন, তো ওগুলো ঠিক হয়ে গেলে আমরা আরটিপিসিআরটাও শুরু করতে পারবো। জেলার 17টি উপজেলার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ 2টি হাসপাতালের আইসিইউ আবারও সচল করতে কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা কুমিল্লাবাসীর। নূর তাজমিন নীর, 71। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুমিল্লা থেকে এবারে যুক্ত আছেন সহকর্মী কাজী এনামুল হক। এনামুল, করোনা পরিস্থিতি এখন কোন পর্যায়ে আছে কুমিল্লা এবং হাসপাতালের আইসিইউ সচল করতে কি ব্যবস্থা নেওয়া হবে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি বলছেন এই বিষয়ে? চৈতি, গেল সপ্তাহে কুমিল্লায় করোনায় 4 জন আক্রান্ত হয়েছে, তবে গত 24 ঘন্টায় এখন পর্যন্ত কেউ আক্রান্ত হননি। তবে কুমিল্লায় গেল করোনার যখন বেড়ে যায় তখন 2020 সালের জুন মাসে কিন্তু কুমিল্লায় 2টি ইউনিটের এই আইসিইউ কিন্তু উদ্বোধন করা হয় প্রায় 150 কোটি টাকা ব্যয়। কুমিল্লা সদর হাসপাতালে 10 শয্যা এবং কুমিল্লা মেডিকেল কলেজে 2টি ইউনিটে যে আইসিইউগুলো আছে সেগুলো কিন্তু আপনি জানেন যে কুমিল্লা 17টি উপজেলায় প্রায় 65 লাখ মানুষ বসবাস করে এবং কুমিল্লা নগরে প্রায় 15 লক্ষের অধিক মানুষ বসবাস করে। কিন্তু আইসিইউ সংখ্যা দিক দিয়ে দেখা যায় সরকারি ইউনিটে মাত্র আইসিইউ সংখ্যা মাত্র হচ্ছে 2টি, এই 60 শয্যা। ইতিমধ্যে এটি প্রকল্পের মধ্য দিয়ে এই আইসিইউগুলো ছিল, যে প্রকল্পগুলো বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যাওয়ার ফলে এই আইসিইউগুলো এখন পড়ে আছে। কুমিল্লা জেলা সিভিল সার্জনের কার্যালয়ের মাধ্যমে তত্ত্বাবধানে মাত্র 5টি বেড ইতিমধ্যে চালু আছে। তবে ডাক্তাররা এবং সিভিল সার্জন বলছেন যে এই প্রকল্পের আওতায় অধিক দক্ষ লোক এবং নিয়োগ করা গেলে এই আইসিইউগুলো আবারও সচল হবে। তবে কুমিল্লাবাসী বারবারই বলে আসছেন কুমিল্লায় এক সময় ছিল ব্যাংক এবং ট্যাঙ্কের নগরী, এখন কিন্তু সেই হাসপাতালের নগরী হিসেবে পরিচিত। কিন্তু স্বল্প আয়ের মানুষ
আইসিইউ সেবা কোথায় পাবে? স্বল্প আয়ের মানুষের জন্য প্রয়োজন এই সরকারি ব্যবস্থাপনায় আইসিইউগুলো। এগুলো যদি দ্রুত চালু করা যায় তাহলে স্বল্প আয়ের মানুষগুলো, কুমিল্লার সাধারণ মানুষগুলো কিন্তু এই আইসিইউগুলো সুবিধা পাবে। শুধুমাত্র কুমিল্লা নয়, কুমিল্লার আশেপাশে যে জেলাগুলো আছে, চাঁদপুর, বিবাড়িয়া, লক্ষ্মীপুর, সেই সব জেলাগুলো থেকে কিন্তু সাধারণ রোগীরা আমাদের এই কুমিল্লা মেডিকেল কলেজ এবং কুমিল্লা সদর হাসপাতালে এসে থাকেন। তবে এই সেবা যদি পেতে হয় তাহলে দ্রুত এইখানকার লোকবল নিয়োগ করতে হবে এবং দক্ষ ডাক্তার, চিকিৎসক, নার্স সমন্বয়ে যদি নিয়োগ করা যায় তাহলে এই আইসিইউগুলো আবারও সচল হিসেবে চলবে। এবং বারবারই মানুষ দাবি জানিয়ে আসছে যে করোনার সময় যেভাবে এই চালু ছিল আবারও যেন এই আইসিইউগুলো সেবা চালু থাকে এবং 60 শয্যা আইসিইউ যদি চালু হয়, করোনার সংক্রমণ যদি বেড়ে যায় তাহলে এই সেবায় সাধারণ মানুষ মৃত্যুর মিছিল অনেকটাই কমে আসবে। একসময় করোনায় কুমিল্লায় কিন্তু শুধু আইসিইউর অভাবে, অক্সিজেনের অভাবে অনেক মানুষই কিন্তু মৃত্যুর মিছিলে যোগ হয়েছিল এবং সেই জন্য কুমিল্লাবাসীর দাবি যে আইসিইউগুলো মন্ত্রণালয় দ্রুত পদক্ষেপ নিয়ে লোকবল নিয়োগ করে দ্রুত চালু করবেন। চৈতি। এনামুল, ধন্যবাদ আপনাকে। কুমিল্লা থেকে করোনা পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী এনামুল হক। আবাসন সংকটে তীব্র ভোগান্তিতে রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। বর্তমানে 54 ব্যাচের ক্লাস শুরু হলেও শুধু কিছু শিক্ষার্থী গণরুমে ওঠার সুযোগ পেয়েছেন, কিন্তু বেশিরভাগ শিক্ষার্থীকেই বাইরে থেকে এসে ক্লাস করতে হচ্ছে। আর ছেলেদের গণরুমেও রয়েছে ভোগান্তি, নেই কোনো ধরনের সুযোগ সুবিধা। শাহ বায়েজিদ আহমেদের প্রতিবেদন। গত মঙ্গলবার রংপুর মেডিকেল কলেজের হলরুমে 54তম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। জমকালো এই আয়োজনে অংশ নিতে দূর দূরান্ত থেকে আসেন এই ব্যাচের 250 জন শিক্ষার্থী। কিন্তু এই শিক্ষার্থীদের বেশিরভাগই কলেজের হোস্টেলে সিট পাননি। আর একসময়ের মোটরসাইকেল গ্যারেজ এখন ছেলেদের গণরুমে পরিণত হয়েছে, যেখানে ন্যূনতম কোনো সুবিধা নেই। তো আসার পর রংপুরে বাসা নেওয়া খুবই টাফ, খুঁজতে হয়, কেউ নিকটাত্মীয় না থাকলে। তো সবার জন্য আবাসন সুবিধা থাকলে সবারই সুবিধা হয়। তো গ্যারেজ 5 দেওয়া হয়েছে আর একটা কোনো রুম দেওয়া হয়েছে। আমরা দেখলাম পরিবেশ খুবই খারাপ, টয়লেটের অবস্থা খুবই খারাপ। আর মেয়েদের গণরুমে 60 জন শিক্ষার্থীদের জন্য রয়েছে মাত্র 2টো টয়লেট। এছাড়া রয়েছে নানা সংকট। এই অবস্থায় এই প্রতিষ্ঠানেই সন্তানদের শিক্ষার পরিবেশ নিয়ে শঙ্কায় অভিভাবকরা। এই 60:2 টয়লেট যেটা দুটো এবং তাও নোংরা, এটা আসলে একজন মেডিকেল স্টুডেন্ট ওরা ওখানে পড়বে নাকি ডিপ্রেশনে ভুগবে, এই আমার মনে হয় এই বিষয়টা কর্তৃপক্ষে দেখা উচিত। তারা ভবিষ্যতের ডাক্তার, তারা যদি ওইখানে এখন থাকে, তাদের অন্তত তাদের একটা থাকার ভালো একটা ফ্যাসিলিটিস করা দরকার। এ বিষয়ে নিজেদের সীমাবদ্ধতার কথা স্বীকার করে দুঃখ প্রকাশ করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ। তিনি জানান, পুরো কলেজে 1600 শিক্ষার্থী থাকলেও শুধু আবাসন সুবিধা করা হয়েছে 1000 শিক্ষার্থীর। এখনকার বাস্তবতা সেটাকে আমাদের মানতে হবে, কারণ আমাদের বিল্ডিং ভাঙা হবে বললাম, পুরো একটা বিল্ডিং ছাত্রী হোস্টেলে ভেঙে ফেলতে হচ্ছে। সেখানে যখন 10 তলা বিল্ডিং হবে তখন আমরা চাইলে বাইরের 2-1টা ইনস্টিটিউটের স্টুডেন্টকেও এনে রাখতে পারি। তো এখনকার সংকটটা বাস্তবতা। দ্রুত আবাসন সংকট কাটিয়ে শিক্ষার্থীরা সুন্দর পরিবেশে তাদের শিক্ষা কার্যক্রম শেষ করতে পারবেন, এমনটাই প্রত্যাশা সবার। শাহ বায়েজিদ আহমেদ, 71, রংপুর। টানা বৃষ্টির প্রভাবে দুর্ভোগ বেড়েছে উপকূলের জনজীবনে। জোয়ারের প্রভাবে নদ নদীর পানির উচ্চতা বেড়েছে, উত্তাল হচ্ছে বঙ্গোপসাগর। ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ নিয়ে শঙ্কিত রাঙ্গাবালী, কলাপাড়া, শরণখোলা, খুলনা ও সাতক্ষীরা উপকূলের বাসিন্দাদের। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দর সহ গোটা উপকূল জুড়ে ভারী থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। এতে উত্তাল রয়েছে সমুদ্র, বইছে তুমকা হাওয়া। চর চান্দুপাড়া ও গইয়াতলার মানুষ ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ নিয়ে দুশ্চিন্তায় আছেন। বসতবাড়ি, গবাদি পশু ও মাছের খামার নিয়ে রয়েছেন আতঙ্কে। গ্রীষ্মকালীন সবজি কিছু ক্ষতি হয়েছে, কিন্তু ধানের ব্যাপক উপকার হবে। গরু বাছুর পানিতে ডুবে রয়েছে, বিল পানিতে ডুবে রয়েছে, যাতে আমাদের অনেক ক্ষতি হতে আছে। রাঙ্গাবালীতে 2 দিন ধরে কখনো মাঝারি, কখনো আবার মুষলধারে বৃষ্টি হচ্ছে। উত্তাল রয়েছে সমুদ্র। আলিপুর, মহিপুর মৎস্য বন্দর এবং উপকূলবর্তী এলাকায় নিরাপদে আশ্রয় নিয়েছে জেলেরা। রাঙ্গাবালী ঢাকা নৌ রুটে যাত্রীবাহী লঞ্চ ছাড়েনি। কাজের উপর নির্ভরশীল, কাজ যদি না হয় তাহলে আমাদের সংসার চালাইতে কষ্ট হয়। আবহাওয়া খারাপ, জাল বাইতে নিয়ে আমরা সব ফুলে চাকরি।
বাগেরহাটে থেমে থেমে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে, এতে বিপাকে পড়েছেন দিনমজুর। বৈরী আবহাওয়ায় মংলা বন্দরে অবস্থানরত দেশি বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য ওঠানামা ও পরিবহন বিঘ্নিত হচ্ছে। বর্ষা থেকে আমাদের কাস্টমার নেই, রোড গার্ডের পরিস্থিতি খুবই খারাপ। সুন্দরবনের নদ নদী সহ বলেশ্বর নদীর পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে অন্তত 2 ফুট বেড়েছে। প্লাবিত হয়েছে শরণখোলার নিচু এলাকা। খেটে খাওয়া মানুষের খুব অসম্ভব দেখা দেওয়া যায়, মানে কাজবাজ তার বন্ধ বৃষ্টির কারণে। টানা বৃষ্টি আর দমকা হাওয়ায় স্থবির হয়ে পড়েছে বরিশালের জনজীবন। বন্ধ রয়েছে বেশিরভাগ দোকানপাট, কোথাও কোথাও দেখা দিয়েছে জলাবদ্ধতা। বৃষ্টি তো কাল রাত্রে হইতে আরম্ভ হয়েছে, শাক দেয় না, এই জন্য আমার বেচা কিনা খুব ক্ষতি হইতেছে। বৃষ্টির মধ্যে মনে করেন এই রাস্তাঘাটের অবস্থা ভালো না, ওই গাড়ি পড়িয়ে যায়, লোকজন উঠতে পারে না। বৃষ্টিতে ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটে সুরমা কুশিয়ারা নদীর পানি বেড়েছে, তবে তা এখনও বিপদসীমা অতিক্রম করেনি। আব্দুল আল মামুন, ৭১। স্বল্প, মাঝারি বা ভারী যে মাত্রা বৃষ্টি হোক না কেন পানিতে তলিয়ে যাচ্ছে খুলনা মহানগরী। গত 16 ও 17 জুনের বৃষ্টিতে নগরী তলিয়ে যায়, এখনও বেশিরভাগ এলাকায় পানি। নগরের বাসিন্দারা অভিযোগ করছেন, শহরের জলাবদ্ধতা থেকে মুক্তির জন্য ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের কাজ চলছে গত 7 বছর। প্রকল্পের ব্যয় 823 কোটির বেশি, এর মধ্যে খরচ হয়ে গেছে প্রায় 634 কোটি টাকা, অথচ মানুষের দুর্ভোগ এতটুকু কমেনি। সোহেল রহমানের ক্যামেরায় কনক রহমানের প্রতিবেদন। 3টি চিত্র। প্রথমটি বৃষ্টির মধ্যেই বাঁধ দিয়ে বড় বড় ড্রেন নির্মাণ। দ্বিতীয়টি সময় মতো খুলনা সিটির ড্রেন না পরিষ্কার করায় আটকে যাওয়া পানি প্রবাহ। আর তৃতীয় ছবিটি একটু বৃষ্টিতেই চিরাচরিতভাবে ডুবে যাওয়া খুলনা শহর। বর্ষা মৌসুমের শুরুতেই গত 2 দিনের বৃষ্টিতে নগরীর নিচু এলাকায় এখন 2 থেকে 2.5 ফুট পানি, আর একটু উঁচু এলাকায় পানি 1 ফুট। এই পানিতে সবচেয়ে দুর্ভোগে পড়েন শিক্ষার্থীরা। তাদের সঙ্গে দুর্ভোগের গল্পে যুক্ত হন ছোট যানবাহনের চালকেরা। বৃষ্টি হওয়ার কারণে অনেক পানি জমে গেছে, আমি বাসায় যেতে পারছি। হাত পায়ে লেগে ঘা হওয়ার সম্ভাবনা খুব বেশি। পানি উপর পর্যন্ত উঠে যায়, যাত্রী ওঠে না, অনেক প্রবলেম আমাদের দেখা দেয়, আমরা গাড়ি চালাইতে পারি না, পানি নামে না, এই পানিবন্দী হয়ে আমাদের থাকতে হয়। নগরবাসীর অভিযোগ, শহরের জলাবদ্ধতা দূর করতে কাজ চলছে 2018-19 অর্থ বছর থেকে। কেসিসির দাবি, এরই মধ্যে তারা 198টি ড্রেন নির্মাণ এবং ময়ূর নদসহ 10টি খাল খনন করেছে। এই নিয়ে নগরবাসীর প্রশ্ন, এত কাজ হলে শহর ডোবে কেন? ড্রেনগুলো নির্মাণ করার কারণে বিভিন্ন জায়গায় আটকে দিয়ে পানি বন্ধ করে রাখা হয়েছে, যে কারণে এখন থেকে পানি নামতে পারছে। 600 কোটি টাকা যে খরচ করছে এটা তো মিথ্যা। এটা আসলে মিথ্যা কেন? আমরা তো চাক্ষুষ দেখতে পাচ্ছি, দেখাই যাচ্ছে আগের যে ড্রেন ছিল 5 ফিট ড্রেন ছিল, 4 ফিট ড্রেন ছিল, ওই ড্রেনটা খুঁজে উঠায় নিয়ে আবার একই ড্রেন করে দিয়ে গেছে। এই নিয়ে খুলনা সিটির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা নগরীর ড্রেনগুলো ব্যবস্থাপনার কথা স্বীকার করেন, কিন্তু বরাবরের মতো এর কারণগুলো বিশ্লেষণ করেন নিজের মতো। এই মুহূর্তে যেগুলো কাজ হয়েছে আমরা দেখে ওগুলো যে বাঁধগুলো দেওয়া আছে, বস্তাগুলো আছে, সেগুলো কিন্তু অপসারণ হচ্ছে। তবে খুলনা সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, জলবদ্ধতা থেকে মুক্তি পেতে আরও কয়েক বছর অপেক্ষা করতে হবে। এই সাময়িক এই সমস্যার সমাধান করার জন্য আসলে এই পাম্প হাউসটা নির্মাণ করা খুবই প্রয়োজন, এবং আমার মনে হয় পাম্প হাউসে যখন নির্মাণ করা হবে তখন এই জলবদ্ধতার সমস্যা যেটা হচ্ছে এই মুহূর্তে এটা সমাধান করা সম্ভব। আবহাওয়া অফিস বলছে, গত 3 দিনে খুলনায় 146 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। স্লুইস গেট বন্ধ করে বড় বড় ড্রেন নির্মাণ করা এখন শহরবাসীর গলার কাটার কারণ। বছরের পর বছর চলছে এই দুর্ভোগ দুর্দশা, এর যেন কোনো পরিত্রাণী দিতে পারছে না খুলনা সিটি কর্পোরেশন। কনক রহমান, ৭১, খুলনা। 2 দিনের টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে চট্টগ্রামের নিচু এলাকায়। জলাবদ্ধতা প্রকল্পের আওতায় খাল সংস্কারের কারণে কিছু এলাকায় পানি দ্রুত নেমে গেলেও ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে কাপাসগোলা, কাতালগঞ্জ, শুল্কবহর ও আগ্রাবাদের নিচু এলাকায়। এতে ভোগান্তিতে পড়েছেন এলাকার লোকজন। এদিকে বৃষ্টির কারণে নগরীর পাহাড়ি এলাকায় পাহাড় ধসের সতর্কতা দিয়েছে আবহাওয়া অফিস। জহিরুল ইসলামের ক্যামেরায় চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তী প্রতিবেদন। বুধবার ভোর থেকে চট্টগ্রামে শুরু হয় টানা ও থেমে থেমে ভারী বৃষ্টি। ভোর 6টা থেকে সকাল 9টা পর্যন্ত
55 মিলিমিটার বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয় নগরীর কাতালগঞ্জ, কাপাসগোলা, সুলভবহর ও আগ্রাবাদের বেশ কিছু এলাকায়। জলাবদ্ধতা নিরসন প্রকল্পের মাধ্যমে এবার অনেক খাল সংস্কার হওয়ায় নগরীর বেশ কিছু নিচু এলাকা থেকে পানি দ্রুত নেমে যায়। তারপরেও জলাবদ্ধতা থেকে যায় নগরীর একটি বড় অংশে। রোডে গাড়ে যাওয়া আসা যাওয়া অনেক তো সমস্যা, নিরাপত্তা সমস্যা। বৃষ্টি হলে পানিটা জানি বাচ্চা কাচ্চা স্কুলে যাইতে বহুত কষ্ট হয়। যে আসে সবাই বলে দেয় এরকম পানি চলে যাবে, এই করবো সেই করবো, একটা করে না কাজ। নিচু এলাকার সড়কে বাসাবাড়ির সামনে পানি উঠে যাওয়ায় অফিসগামী দূরপথের যাত্রী, স্কুল কলেজের শিক্ষার্থী সহ এলাকার অধিবাসীদের পোহাতে হয় দুর্ভোগ। বাচ্চাকে নিয়ে এভাবে স্কুলে যাওয়া লাগতেছে, কষ্ট। চলাফেরা করতে পারতেছি না, বাসার থেকে বাইরে আবার ঢুকতে মন চাইতেছে না, বাজার সদা করতে পারতেছি না, মানুষ হাট বাজারে যেতে পারে না। এদিকে টানা বৃষ্টিতে পাহাড় ধসের সংখ্যা তৈরি হওয়ায় প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ আবাস থেকে সরে যাওয়ার নির্দেশনা থাকলেও সেখান থেকে সরেনি নিম্ন আয়ের মানুষরা। যদি ময়রাও থাকে তৈলে মনে করেন সিটি কর্পোরেশন পাহাড় দিকে মারা গেছে, কিন্তু বাডালিলে চতুর্দিকে মারা জানে। ঝুঁকিপূর্ণ যারা থাকে ওদেরকে তো আমরা সরাই দিই, যারা মানে পাহাড়ের পাশে তাদেরকে আমরা সরাই দিই। এ নিয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তারা বলছেন, প্রকল্প কাজ অব্যাহত থাকায় আগের চেয়ে নগরীর জলাবদ্ধতা অনেকাংশেই কমেছে। কর্মকর্তারা জানান, সচেতন না হলে জলাবদ্ধতা বা পাহাড় ধসের ঝুঁকি থাকবে। এই বর্জ্যটা যতদিন পর্যন্ত ব্যবস্থাপনা হবে না, বর্জ্য রিসাইকেল হবে না, ততদিন পর্যন্ত কিন্তু আপনি যত সংস্থা, এই যে আমরা 3টা সংস্থা কাজ করছি, আমরা যদি 100% কাজ কমপ্লিট করে ফেলিও আপনি 100% সুফল পাবেন না। মৌসুমি বায়ুর কারণে আরও কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। কাপাসগোলা, চকবাজার সহ বিভিন্ন এলাকায় এখনো বৃষ্টি হলে এরকম পানি জমে যাচ্ছে। এতে এলাকাবাসী পড়ছে চরম ভোগান্তিতে। তাই স্থানীয়দের দাবি, দ্রুত খাল, ড্রেনেজগুলো সংস্কার করে পানি চলাচলের পথ নির্বিঘ্ন রাখা হোক। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম। বরিশালে কারখানার নদীর ভাঙনের মুখে পড়েছে ফরিদপুর ইউনিয়নের 4টি গ্রাম। এলাকার লোকজন বলছেন, 1 দশক ধরে কারখানা নদীর ভাঙন চললেও স্থায়ী ব্যবস্থা নেয়নি প্রশাসন। এতে কারখানা গ্রাসে বিলীন হচ্ছে নদী পাড়ের ফসলের জমি, বসতভিটা। তবে প্রাথমিকভাবে জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর পর ব্লক দিয়ে নদীর তীর বেঁধে দেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বিধান সরকারের প্রতিবেদনের ছবি তুলেছেন জসিমউদ্দিন। ভাঙন শুরু হয় এখন আতঙ্কে কারখানা নদী তীরের বাসিন্দারা। এরই মধ্যে চর রঘুনাথ গ্রামের ভিটে হারানো 1.5 শতাধিক পরিবারের কারো ঠাঁই হয়েছে ঝুপড়ি ঘরে, কারো অন্যের জমিতে। কেউ আবার এলাকা ছেড়ে নতুন সংসার পেতেছেন শহরের কোনো বস্তিতে। এই জায়গা হঠাৎ করে রাতের বেলা ডাইবে গেছে, রাতের বেলা নদী ভাঙ্গুলিতে আমাকে সব লই গিয়েছে, এর লগে এইটা ছাপড়া দিয়ে এখানে বসত বাড়ি করতে লাগছে। শুধু তাই নয়, ভাঙনের কারণে প্রতিদিনই নদীতে চলে যাচ্ছে ফসলি জমি। এক সময়ের বর্ধিষ্ণু পরিবার যারা শত শত মন ধান পেতেন, তাদের অনেকে জমি হারিয়ে বদলে ফেলেছেন পেশা। কেউ মাছ ধরছেন, কেউ আবার বর্গা চাষি। এখন জায়গা ব্যাঙ্গি আছে, এখন বদলে দিয়ে আমার খেতে হয়, ছেলে মেয়ে লেগে এই তো চলতে হয়। ছাপড়া দিয়ে জাল বাইয়ে খাই ভাই, জালে পারি না, জায়গা জমি সব লই গেছে। তো জায়গা জমি ডিডিমেডি করতে পারি না, এখন বর্তমানে জাল ঠাল বাইয়া কোনোরকম দিনটা চলে। এলাকার জনপ্রতিনিধিরা জানান, 2 বছর আগে নদীতে জিওব্যাগ ফেলা হলেও ভাঙন বন্ধ হয়নি। এখন দাবি উঠেছে টেকসই বাঁধের, নতুবা গ্রামের মানচিত্র ছোট হতেই থাকবে। ভাঙন রোধে আমাদের এইখানে কিছু জিও ব্যাগ ফেলানো হয়েছে, তো তাতে আমাদের ভাঙন রোধ হয় নাই। প্রকল্প বরাদ্দ হইলো, সে প্রকল্প ছোট থাকার কারণে আমাদের এই প্রকল্প এখানে কোনো প্রকার উপকার হয় নাই। আমরা চাচ্ছি যে আমাদের দ্রুত একটা ব্যবস্থা গ্রহণ করা হোক, যেটা টেকসই উন্নয়ন হবে এবং পার্মানেন্টলি আমাদের কোনো সমাধান দেওয়া যাবে। ভাঙন কবলিত এলাকার তালিকা ইতিমধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জিওব্যাগ ফেলার পর ব্লক দিয়ে নদীর তীর বেঁধে দেওয়া হবে। মন্ত্রণালয় হচ্ছে ঝুঁকিপূর্ণ যে স্থানের তালিকা, সেইখানে স্থানটি অন্তর্ভুক্ত রয়েছে এবং আমরা তালিকা প্রেরণ করেছি, আর আমরা সরেজমিনে সাইটটা ভিজিট করে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেব। গত 1 বছরে কারখানা নদীর ভাঙনে ভিটেমাটি হারিয়েছে বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নে 3 শতাধিক পরিবার। বিধান সরকার, ৭১, বরিশাল। বরিশালের নদী ভাঙনের খবর জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন সহকর্মী বিধান সরকার। বিধান, কোন এলাকা সবচেয়ে বেশি ভাঙনের কবলে পড়েছে এবং এই ভাঙন ঠেকাতে স্থানীয় প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা বিস্তারিত জানাবেন। সবচেয়ে বেশি ভাঙছে ফরিদপুর ইউনিয়নের চর রঘুনাথ গ্রামটি।
এই গ্রামটি আপনাকে বলতে পারি যে গেল 1 বছরে প্রায় এই গ্রাম থেকেই 250 থেকে 300 পরিবার একেবারে আপনার নদীগর্ভে বিলীন হয়ে গেছে, এবং এই সব পরিবারের লোকজন আমরা দেখেছি কেউ ঝুপড়ি ঘরে এখনো বাস করে, কেউ বা অন্যের গৃহে বাস করে, অন্য জমিতে বাস করে, কেউ বা এখান থেকে একেবারে রাজধানী বা বরিশালে এসছে এবং বস্তিতে বাস করে। সব মিলিয়ে এইসব লোকজনের একটা দুর্বিষহ অবস্থা। এবং আমরা এখানে যখন কথা বলেছি, এখানে বর্ধিষ্ণু পরিবার যারা ছিল, মীর বাড়ি, আপনার হাওলাদার বাড়ি, তারপর শিকদার বাড়ি, খাদের বাড়ি, এবং এইসব বাড়ির যেসব বর্ধিষ্ণু পরিবার ছিল, যাদের এই এলাকাতে প্রায় শত শত মন যারা ধান পেত, সেই সব পরিবার এখন কেউ বা ভাত শ্রমিক, কেউ বা ইটভাটায় কাজ করে, কেউ বা এখন এই যে কারখানা নদীতে আমাদের মাছ ধরে, এবং এদের জীবনগুলো অত্যন্ত দুর্বিষহ। এবং আমরা যখন দেখেছি এই সম্প্রতি ভাঙনের কবলে একটি পরিবার, তারা ঝুপড়ি ঘরে পলিথিন টানিয়ে ঝুপড়ি ঘরে সেখানে থাকছেন, এবং তাদের কাছে আমরা জিজ্ঞাসা করছি আপনাদের এই অবস্থায় কেন, বলছে যে তাদের যাওয়ার কোনো জায়গা নেই। কারো বা 6 থেকে 7 বার এই কারখানা নদীর ভাঙনে বসতি পরিবর্তন করতে হয়েছে। একসময় এই কারখানা নদীর যে চরটা এখন বর্তমানে রয়েছে, সেটি আপনার এই যে ফরিদপুর ইউনিয়নের মধ্যে পড়ে এসে, এই চরটা একসময় কবাই ইউনিয়নের মধ্যে ছিল, এবং তখন ভাঙন কিছুটা কম ছিল, কিন্তু এখন প্রচুর ভাঙছে। এবং পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এখানে একটা মেগা প্রকল্প চলছে, যেটি আপনার সেনানিবাস রয়েছে বরিশালের বাকেরগঞ্জে, সেই সেনানিবাস তারা রক্ষাবাদ বা চলছে সেই কাজ 676 কোটি টাকার মতো। এবং অপরদিকে এই যে যেখান থেকে ভাঙছে, এখন ফরিদপুর ইউনিয়নের বেশ কয়েকটি 4-5টি গ্রাম যেখানে ভাঙছে, এবং সেখানে ভাঙন কবলিত এলাকায় পানি উন্নয়ন বোর্ড থেকে ইতিমধ্যে জরুরি ভিত্তিতে যে তালিকা চাওয়া হয়েছে, সেই তালিকায় তারা দিয়েছেন এই স্থানটির নাম। এবং তারা বলছেন যে হয়তো এইটি যদি পাশ হয়, যে জরুরি ভিত্তিতে যে কাজের যে বিষয়টি, সেটি যদি অর্থ বরাদ্দ হয়, তখনই তারা এখানে জিওব্যাগ ফেলিয়ে বা সাময়িকভাবে কাজটি করতে পারবেন, নদী ভাঙন ঠেকাতে পারবেন। কিন্তু পরবর্তী পর্যায়ে বড় ধরনের প্রকল্প নিতে হলে হয়তো তারা বলছে যে 2 থেকে 3 বছর লেগে যায়, এবং তারপর তারা নদীর তীর বা বরফ ফেলিয়ে বেঁধে দিলে পরে এখানে আসলে একটা সমাধান হবে। কারণ আমরা শুনেছি এখানে পরিবারের কথা, যখন একেবারে হঠাৎ করে এখান থেকে ডেবে যায়, ফসলি জমিগুলো যে একরের পর একর একেবারে বিলীন হয়ে যায়, ঠিক এই সময় যে বর্ষায় ভাঙনটা খুব তীব্র হয়। এবং এই ভাঙনের ফলে আমরা দেখেছি এখান থেকে যে একেবারে আপনার ফরিদপুর ইউনিয়ন হয়ে বাউফলের কারখানার যেসব এলাকায়, কারখানা নদীর বাউফল, 10 মিনা, এইসব এলাকায় যাতায়াতের যে রাস্তাটা, সেই রাস্তাটির একেবারে কাছে ভাঙনটা ঠেকেছে। এবং লোকজন বলছে যে তারা শীঘ্রই এখানে 2-4 দিনের মধ্যে এখান থেকে ইটভাটা থেকে ইট এনে তারপর এখানে ফেলতে হবে, এবং যদি এই রাস্তাটা ঠেকানো যায়, কারণ এখান থেকে শত মানুষ প্রতিদিন এই যে বরিশাল থেকে ফরিদপুর হয়ে একেবারে বাকের কারখানা নদীর তীর ঘেঁষে আপনার বাউফল, 10 মিনা এইসব এলাকাতে যায়। তো তাদের এখন সবচেয়ে বড় দাবি যেটা, স্থায়ী একটা বাঁধ মেরামতের, বাঁধ তৈরি করার জন্য, মানে বেড়িবাঁধ তৈরি করার জন্য, তীর সংরক্ষণের জন্য একটা বড় ধরনের প্রকল্প যদি এখানে না হয়, তাহলে এই মানুষগুলো নিঃস্ব হয়ে যাবে। বাঁধ নির্মাণটাই এখন সবচেয়ে বেশি জরুরি। বিধান, আপনাকে ধন্যবাদ, আমাদের সাথে যুক্ত ছিলেন। বর্ষা শুরু হতে না হতেই জনদুর্ভোগ বেড়েছে পিরোজপুর শহরে। সামান্য বৃষ্টিতেই রাস্তায় পানি জমে যাচ্ছে, এতে স্কুল কলেজের শিক্ষার্থী সহ সাধারণ মানুষকে পড়তে হচ্ছে চরম দুর্ভোগে। পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে রাস্তা সংস্কারের দাবি জানান সর্বস্তরের মানুষ। তরিকুল ইসলামের তথ্য ও ছবিতে প্রতিবেদন। পিরোজপুরের প্রাণকেন্দ্র ডাকঘর সড়ক, একটু বৃষ্টিতেই সৃষ্টি হয় অচল অবস্থা। নগরবাসী বলছেন একই রকম অবস্থা পৌর এলাকার প্রায় 90% সড়কের। এলাকাবাসী বলছেন মূল শহরের অধিকাংশ সড়কই ভাঙা এবং খানাখন্দে ভরা। মাঝে মাঝে সংস্কার করা হলেও নিম্নমানের উপকরণের কারণে তা বেশি দিন টেকে না। এই শহরে যাদের আমাদের চলাচল, এদের খুব সমস্যা হয় এবং বছরের পর বছর এই সমস্যাটা বিরাজ করতেছে। মুসল্লিরা বিকালবেলা নামাজ পড়তে যাবে, রাস্তায় যে ড্রেনের পানি সব রাস্তার উপরে। বৃষ্টি একটু হতে না দিয়ে না হলেই ঢাকা চিটাঙের মতো রাস্তাঘাট একেবারে ভরে যায়। পৌরসভার কর্মকর্তারা আইসে দেখছে, গরুর বাজার দেখছে, তখন তারা দেখে নাই। এদিকে পর্যাপ্ত বাজেট না থাকায় রাস্তাগুলোর সংস্কার সম্ভব হচ্ছে না বলে জানান পৌরসভার নির্বাহী প্রকৌশলী। তবে বাজেট পেলে তারা দ্রুত কাজ শুরু করবেন বলেও জানান। বর্তমান পরিষদ এবং আগে যারা ছিলেন তারাও চাচ্ছেন যে টাকা অল্প হইলেও ওই বরাদ্দের মধ্যে আরসিসি রাস্তা করুন। আরসিসি রাস্তা মেনটেন্যান্স খরচ কম, কিন্তু ইনিশিয়াল খরচটা খুব বেশি। যতটুকু হয় ততটুকু আরসিসি করে আমরা সেইভাবে আমরা নির্দেশ মোতাবেক আরসিসি রাস্তা টেক আপ করবো ভবিষ্যতে। কিন্তু বরাদ্দ না পাইলে আমরা কিছু করতে পারি। এই পৌরসভা বর্তমানে এডিপি ছাড়া আর কোনো বরাদ্দ নাই।
পৌরসভার তথ্য অনুযায়ী 29.5 বর্গ কিলোমিটারের এই পৌরসভার প্রায় 90% সড়কই বেহাল। 330 কিলোমিটার সড়কের মধ্যে মাত্র 20 কিলোমিটার পাকা এবং 70 কিলোমিটার মাটির রাস্তা। নূর তাজমিন নীর, ৭১। পিরোজপুরের জনদুর্ভোগের খবর জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম। তরিকুল, শহরবাসীর এই জনদুর্ভোগ নিয়ে কি বলছে প্রশাসন, কি ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে তাদের জন্য, সব মিলিয়ে জানাবেন। জয়তি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পিরোজপুর জেলার সরকারি বালক এবং বালিকা উচ্চ বিদ্যালয়ের যে প্রধান সড়ক পিরোজপুর শহরের প্রাণকেন্দ্রে। এখান থেকে প্রতিনিয়ত অন্তত কয়েক হাজার শিক্ষার্থী চলাফেরা করে, কিন্তু এই যে রাস্তাটির মতোই কিন্তু জনদুর্ভোগে পরিণত হয়েছে পিরোজপুর জেলার পৌরসভার অধিকাংশ যে রাস্তাঘাট, এগুলো কিন্তু জনদুর্ভোগে পরিণত হয়েছে। এগুলো কিন্তু ধীরে ধীরে মানুষ জনসাধারণের গলা কাটা হয়ে উঠেছে। পিরোজপুর পৌরসভার যে প্রাণকেন্দ্র, পোস্ট অফিস রোড, টাউন ক্লাব রোড, সিআইপাড়া সব জেলার যে অধিকাংশ যে রাস্তাঘাট সেগুলো কিন্তু খানাখন্দে ভরা এবং অল্প বৃষ্টিতেই পানি জমে যায় এবং ড্রেনেজ ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। কিন্তু কর্তৃপক্ষ বলছে যে পর্যাপ্ত বাজেট না থাকায় কিন্তু এই সংস্কার সম্ভব হচ্ছে না। আমি পিরোজপুর জেলার কয়েকজন ব্যবসায়ী এবং সাধারণ মানুষের সাথে কথা বলেছি। তারা বলছে যে পিরোজপুর জেলার যে শহরের যে আশেপাশে যে রাস্তাগুলো রয়েছে সেগুলোরও কিন্তু বেহাল দশা, অল্পতেই পানি জমে যায়, খানাখন্দে ভরা। এমনকি রিক্সা চালকরাও কিছু কিছু জায়গায় রোড সড়ক রয়েছে সেগুলো কিন্তু অতিরিক্ত ভাড়ায় কিন্তু তারা যেতে চাচ্ছে না। রিক্সা চালকরা বলছে যে আমাদের রিক্সা কেটে যায় গ্যারেন্টির সমস্যায়, যার কারণে আমরা সেই সব স্থানে সেই সব সড়কে আমরা ঢুকি না। প্রতিনিয়ত আসলে দিন দিন যতই বাড়ছে ততই এই সড়কগুলো ভোগান্তি বেড়েই যাচ্ছে জনসাধারণের। আমি এ বিষয়ে পিরোজপুর জেলার পৌরসভার সহকারী প্রকৌশলী তার সাথে কথা বলেছি। তিনি বলছে যে পিরোজপুর জেলার 330 কিলোমিটার পাকা সড়ক থাকার কথা থাকলেও সেখানে অধিকাংশ সড়কই এখন অকেজ, কিন্তু পর্যাপ্ত বাজেট না থাকায় কিন্তু এই রাস্তাগুলি জনসাধারণের সংস্কার করে উপযোগী করা হচ্ছে না। তবে দ্রুত যদি সেই পর্যাপ্ত বাজেট পাওয়া যায়, বরাদ্দ পাওয়া যায়, তাহলে কিন্তু আসলে এই সংস্কার কাজ শেষ করে জনগণের চলার উপযোগী করা হবে। কিন্তু আমি পিরোজপুরের জনসাধারণের সাথে কথা বলেছি, তারা বলছে যে এই রাস্তাগুলো দিয়ে প্রতিনিয়ত ব্যবসায়ী এবং সাধারণ যে মানুষ রয়েছে, খেটে খাওয়া মানুষ, তারাই কিন্তু এই রাস্তাগুলো চলাচল করে। কিন্তু প্রতিনিয়ত বৃষ্টি শুরু হতে না হতেই কিন্তু জলাবদ্ধতায় সৃষ্টি হয়ে যায়। একটুতেই শহরের প্রাণকেন্দ্রে পানি জমে যায় এবং সামনে যে ডেঙ্গু ব্যবস্থা রয়েছে, এরকম পানি যদি থাকে তাহলে আসলে কিন্তু ডেঙ্গুর অবস্থা খারাপ হতে পারে। এমন আশঙ্কা করছে এখানকার সাধারণ যে মানুষ রয়েছে তারা। এবং এছাড়া সাধারণ মানুষ বলছে বরাদ্দ দোহাই না দিয়ে অতি দ্রুত যেন এই সংস্কার কাজ শেষ করে জনসাধারণের চলার উপযোগী করা হয় এই সড়কগুলো। পিরোজপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। চৈতি। তরিকুল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন। নাটোরে পথসভায় বিএনপির এক নেতার বক্তব্য নিয়ে চলছে সমালোচনার ঝড়। পথসভায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল কাশেম দল করার পরও যুবদলের নেতা শফিকুলের জামিন না হওয়ার জন্য বিস্ময় প্রকাশ করেন। তবে দলের অন্য নেতারা বলছেন বিষয়টি তারেক রহমান ঘোষিত ৩১ দফার পরিপন্থী। এ নিয়ে কথা বলতে চাননি বিএনপির নেতা আবুল কাশেম। বুলবুল আহমেদের প্রতিবেদন। সম্প্রতি এক পথসভায় নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল কাশেম প্রকাশ্যে বলেন, যুবদলের প্রচার সম্পাদক শফিকুল ইসলামের জামিন চাইলেও সেটি মানেননি বিচারক। এ সময় তার পাশে ছিল 2 মামলার ওয়ারেন্টভুক্ত ওই আসামি। সবচেয়ে কষ্টের বিষয় হয় এখনো তার 2টা ওয়ারেন্ট আছে, তার জামিন হয় না। আজকে আমরা এমন দল করি, আজকে বাংলাদেশ জাতীয় দল করি, কিন্তু সে যুবদলের প্রচার সম্পাদক হয়ে তার জামিন হয় না। ওয়ারেন্টভুক্ত আসামির জামিন না হওয়ায় বিস্ময় জানানো বিএনপি নেতার এমন বক্তব্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর থেকেই চলছে সমালোচনা। একজন নেতা জনসভা করে বলতেছে যে আমি বিচারককে চাপ দিয়েছি জামিনের জন্য। এটা বিএনপির রাজনীতি না, এতে বিএনপির ভাবমূর্তি নষ্ট হচ্ছে। দলীয় ফোরামে এটা আমরা আলোচনা করে অবশ্যই আমরা
সিদ্ধান্ত নিয়ে আমরা আমাদের রাজনৈতিক মতামত আমরা অবশ্যই আপনাদের মাধ্যমে আমরা ব্যক্ত করব। খোদ বিএনপি নেতারাই বলছেন বিষয়টি আদালত অবমাননা এবং বিচারে হস্তক্ষেপ, পাশাপাশি এটি দলের ৩১ দফার পরিপন্থী। আমরা মনে করি তিনি যে বক্তব্য দিয়েছেন এর ৩১ দফার পরিপন্থী। আমার জীবনে ৪০ বছর রাজনীতি জীবনে নাটোর জেলা বিএনপির কোনো নেতা এই ধরনের কথা বলেননি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের স্পষ্ট বক্তব্য, আইনের গতিতে চলবে। এই বক্তব্য যদি আইনের পরিপন্থী হয়, আমরা আশা রাখবো আইনগত ব্যবস্থা নেবে। এদিকে আইনজীবীরা বলছেন বিএনপির ওই নেতার বক্তব্য আদালত এবং আইনের পরিপন্থী। সেপারেশন অফ দ্য জুডিশিয়ারিতে কোনো মামলার বিষয়ে হাকিমের কাছে কোনো তদবির করা এটা আইনসঙ্গত নয়। পুলিশ সুপার বলছেন গ্রেপ্তারি পরোয়ানাপ্রাপ্ত আসামির প্রকাশ্যে ঘুরে বেড়ানোর সুযোগ নেই, এমনকি কোনো আসামিকে প্রশ্রয় দিলে তাকেও আইনের আওতায় নেওয়া হবে। ওয়ারেন্টের আসামি ঘুরে বেড়ানোর কোনো সুযোগ নেই, সেটা আমরা কোনো ছাড়ও দেব না, এটা আমরা নিশ্চিত করে বলতে পারি। সেটা যদি কোনো ব্যক্তি আশ্রয় প্রশ্রয় দেয় ওনাকে আমরা আইনের আওতায় আনবো। এই বিষয়ে বিএনপি নেতা আবুল কাশেমের মতামত জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। বুলবুল আহমেদ, ৭১, নাটোর। একজন নারী ধৈর্য ও বিচক্ষণতা প্রতীক, তাই দেশ গড়তে নারীদের সংসারের পাশাপাশি রাজনীতিতেও ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। বুধবার বিকেলে যশোর শিল্পকলা একাডেমিতে সদর উপজেলা মহিলা দলের পরিচিতি সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন। নার্গিস বেগম আরও জানান, দেশকে গড়তে নারীদের জাগ্রত হতে হবে, কথা বলতে হবে। অনুষ্ঠানে যশোর সদর উপজেলার ১৫টি ইউনিয়নের মহিলা দলের আহ্বায়ক কমিটির সদস্যদের পরিচিতি করানো হয়। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা মহিলা দলের সভাপতি হাসিনা ইউসুফ সহ দলের নেতাকর্মীরা। পথে নামলে পথের সাথী পাওয়া যায়, পথটা চেনা যায়, আপনি জানতে পারেন আপনি কি করতে হবে। আপনি বুঝতে পেরেছেন এই ১৬-১৭ বছরে আপনাকে কি করতে হবে। ঘরে বসে থাকলে দিনটা যাক না, পাল্টাবে না। পাল্টাতে গেলে আপনার আমার সকলকে রাস্তায় নামতে হবে। আমরা যেমন সংসার সামলেছি, আপনারা প্রত্যেকে এখানে বাড়ি যাবার সংসার দিক থেকে প্রত্যেকে সকালের কাজটি করে আসতে হবে। আবার এখন যে সেই কাজটি করতে আমাদের মাথায় কি থাকে, অর্থাৎ সব দিক সামাল দিয়েই আপনি রাজনীতিতে আসেন। কঠিন, কিন্তু কঠিন কাজটি আমাদের করতে হবে। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি সিগারেট, মোবাইল ফোন এবং নিষিদ্ধ বিউটি ক্রিম সহ ২ যাত্রীকে আটক করা হয়েছে। এনএসআই এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট এই যৌথ অভিযান চালায়। জব্দ হওয়া এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ১১,২০,০০০ টাকা। বিমানবন্দরে জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। আটককৃত যাত্রীরা হলেন ফটিকছড়ি উপজেলার নিশ্চিন্তপুর বাসিন্দা মোহাম্মদ আবু নাসার এবং নগরের চাঁদগাঁও থানার মিন্টু দেবনাথ। অভিযানে বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরফানুল হক চৌধুরী এবং এনএসআইয়ের সহকারী পরিচালক রেজাউল করিম উপস্থিত ছিলেন। চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ও কার্গো হ্যান্ডেলিংয়ের এবং জাহাজ আগমনে অতীতের সব রেকর্ড ভেঙেছে। কর্তৃপক্ষ বলছে, চলতি বছরে ৩২.৫ লাখ কন্টেইনার ও ১২ কোটি মেট্রিক টন কার্গো হ্যান্ডলিং করা হয়েছে। বন্দরে ভিড়েছে ৪,০০০ জাহাজ। রাজনৈতিক অস্থিরতা, দীর্ঘস্থায়ী বন্যা এবং বন্দরের শ্রমিক ও এনবিআর কর্মচারীদের কর্মবিরতির মধ্যেও এই অগ্রগতিকে মাইলফলক হিসেবে দেখছেন বন্দর সংশ্লিষ্টরা। জহিরুল ইসলামের ছবিতে সাইফুল ইসলাম শিল্পীর প্রতিবেদন। ২০২৪-২৫ অর্থবছর শুরু হয়েছিল দেশের অস্থিরতার মধ্য দিয়ে। নানা ইস্যুতে জন্ম নেওয়া ছাত্র আন্দোলন রূপ নেয় এক দফার সরকার পতনের আন্দোলনে। জুলাই-আগস্ট টানা ২ মাস আন্দোলনের পর দেশের বিভিন্ন জেলায় শুরু হয় আকস্মিক বন্যা। এসব কারণে সেপ্টেম্বর পর্যন্ত বিপর্যয়ের কবলে পড়ে দেশের অর্থনীতি, কমে যায় আমদানি রপ্তানি বাণিজ্য। তবে অক্টোবর থেকে বদলাতে থাকে দেশের অর্থনীতি। চলতি অর্থবছরের ১৪ জুন পর্যন্ত ৩১,৬৩,০০০ কন্টেইনার, ১২.৫ কোটি মেট্রিক টন কার্গো পণ্য হ্যান্ডেলিং করেছে চট্টগ্রাম বন্দর। সেই সাথে বন্দরে ভিড়েছে পণ্যবাহী ৩,৯০০ জাহাজ। ওভারঅল আমরা ২০২৩-২৪ এবং ২৪-২৫ অর্থবছরের সাথে যদি তুলনা করি, আমাদের কার্গোর হ্যান্ডলিং বেড়েছে, আমাদের কন্টেইনার হ্যান্ডলিং বেড়েছে এবং চট্টগ্রাম বন্দরে জাহাজের আগমন বেড়েছে। তৈরি পোশাক রপ্তানির লক্ষ্যমাত্রা ধরে রাখায় এটি সম্ভব হয়েছে বলে দাবি গার্মেন্টস ব্যবসায়ীদের। চলতি বছরের মার্চ মাস পর্যন্ত প্রায় ৩০ বিলিয়ন মার্কিন ডলার পণ্য রপ্তানি হয়েছে এই বন্দর দিয়েই। এসেছে গার্মেন্টস সহ বিভিন্ন শিল্পের কাঁচামাল। আমাদের অনেক কষ্ট হলেও
অনেক খরচ বৃদ্ধি হলেও কিন্তু আমরা সঠিক সময়ে কাজগুলো করে দিতে হয় বাধ্য, সেই জন্য আমাদের এই প্রবৃদ্ধিটা অক্ষুণ্ণ থাকে। চট্টগ্রাম বন্দরের পাশাপাশি চলতি অর্থবছরে 6,88,000 রপ্তানি এবং 2,54,000 আমদানি কন্টেইনার হ্যান্ডেলিং করে 21টি অফডক। আমদানির ক্ষেত্রে আমরা ইন্ডাস্ট্রিয়াল যে পণ্যগুলো, যেহেতু বেসরকারি অফডকগুলো ইন্ডাস্ট্রিয়াল কমোডিটি বেশি হ্যান্ডেল করে, সুতরাং র কটন, ওয়েস্ট পেপার, বিটুমিন এই জাতীয় ইন্ডাস্ট্রিয়াল যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টের মধ্যেই আমরা প্রবৃদ্ধিটা দেখতে পেয়েছি। কন্টেইনার হ্যান্ডেলিংয়ে চট্টগ্রাম বন্দর বর্তমানে লয়েডস লিস্টের শীর্ষ 100 বন্দর তালিকায় 67তম অবস্থানে রয়েছে। হাসান আহমেদ, 71। সিলেটের জাফলং এলাকায় অবৈধভাবে স্থাপিত পাথর ক্রাশার মেশিনগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নে অভিযান চালিয়েছে প্রশাসন। বুধবার বিকেল 4টা পর্যন্ত এই টাস্ক ফোর্স অভিযানে অর্ধশতাধিক মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করা হয়। অভিযানের নেতৃত্ব দেন গোয়াইনঘাটের ইউএনও রতন কুমার অধিকারী। অভিযানে পুলিশ, বিজিবি, বন বিভাগ, পরিবেশ অধিদপ্তর ও বিদ্যুৎ বিভাগ সহ বিভিন্ন সংস্থা অংশ নেয়। কিছুদিন আগে জাফলং পরিদর্শন শেষে পরিবেশ উপদেষ্টা ও জ্বালানি উপদেষ্টা পরিবেশ ধ্বংসকারী কার্যক্রম বন্ধে কঠোর পদক্ষেপ নিতে প্রশাসনকে নির্দেশ দেন। এরপর থেকে জাফলং সাদা পাথর এলাকায় এই অভিযান শুরু করে প্রশাসন।